মাথা ঝিনঝিন করছে। চোখ বন্ধ থাকা অবস্থায় ব্যথা অনুভব করলাম পুরো শরীরে। চোখ খুলতে গেলে কষ্ট হলো, তবু আস্তে আস্তে বন্ধ চোখ খুললাম। নিজেকে অচেনা একটা জায়গা দেখে চমকালাম। চারদিকে চোখ ঘুরিয়ে বুঝলাম আমি হাসপাতালে। চট করে মনে পড়তে লাগলো রাতের সব ঘটনা। কলিজা কাঁপতে শুরু করলো। ধরপড় করে ওঠার চেষ্টা করে ব্যথা পেলাম। হাতে স্যালাইন লাগানো, পেটে হাত দিয়ে আমার আত্মা শুকিয়ে গেল। পেটে আমার মানিক নেই, পেট খালি। জোরে কান্না করে দিলাম। ঠিক তখনই নার্স আসলো আমার রুমে। জিজ্ঞেস করলাম আমার মা কোথায় আর আমার বেবি কই। নার্স বলল আপনি কেবিনে আছেন, আপনার বাড়ির সবাই বাইরে অপেক্ষা করছে। আর আমার বাচ্চা? পেট খালি কেন আমার? নার্স চুপ থাকলো। আমি হ্যাচকা টান দিয়ে স্যালাইনের সুচ খুলে উঠলাম। নার্স শক্ত করে আমাকে ধরে রাখার চেষ্টা করেও পারলো না। চেঁচিয়ে উঠলো, রোগীর লোক কই? পড়ে যাবেন তো উনি। আমি চিৎকার করলাম মা। ভাবি দৌড়ে এসে আমাকে ধরলেন। তুমি উঠছো কেন? আমার ছেলে কই ভাবি? সে আছে। তুমি বসো তো এখানে, বসো। তোমার যা অবস্থা, এই অবস্থা উঠছো কেন? দেখো তো হাত থেকে রক্ত বের হচ্ছে। মা আমার দিকে তাকাচ্ছেন না, মুখ ঘুরিয়ে আছেন। কেঁদে কেঁদে ডাকলাম মাকে, মা তাকে আমার কাছে এনে দাও। তাকাও না মা, আমার দিকে তাকাও। মুখ ঘুরিয়ে আছো কেন? মা এসে আচমকা আমার হাত ধরে কাঁদতে লাগলেন। আমি স্তব্ধ, কিছু টের পাচ্ছি, কাঁপছে শরীর। কি হয়েছে মা, খুলে বলো, আমাকে টেনশনে রেখো না প্লিজ। ভাবি আমার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, দেখো সুমাইয়া, আমাদের হাতে কিছু নেই, সব আল্লাহর হুকুমে হয়। কাল রাতে তুমি এমন জোরে ফ্লোরে পড়েছিলে যে ভিতরে থাকা বাচ্চার চাপ সহ্য হয়নি। ডেলিভারি ডেট নিকট হওয়ায় আগে বাগেই প্রসবের প্রক্রিয়া শুরু হয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসে। তোমার অমনভাবে পড়ে যাওয়ায় বাচ্চার মাথায় প্রচণ্ড চাপ পড়ে, অনেক রক্তও যায়। তুমি তখন অজ্ঞান ছিলে। তোমাকে আর বাচ্চাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাচ্চাকে NICU-তে রাখা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, কিন্তু বাচ্চার মাথায় গুরুতর আঘাত লাগায় তারা হার মেনেছেন। ঘণ্টাখানেক আগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি পাথর হয়ে বসে থাকলাম, বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে এইসব। টাল খেতে লাগলো মাথা। সবাই আমাকে ঘিরে ধরলো, আবার পানি খাওয়ালো। মা পাগল হয়ে ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে আমাকে উত্তেজিত না হতে বললেন। আমি স্থির থাকতে পারছি না। মাকে বললাম আমার কিচ্ছু হবে না, আমার পোড়া কপাল। পোড়া কপাল যাদের, তাদের কিচ্ছু হয় না। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও, উঠো, ধরো আমাকে। মা আর ভাবি আমাকে বাচ্চার ওয়ার্ডে নিয়ে গেলেন। আমার কলিজাটা ঘুমিয়ে আছে অচেতন হয়ে। কি সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, মাশাআল্লাহ। তার কাছে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন আমার বাবা আর আমার ভাই। আমি তার কাছে বসলাম, হাতে পায়ে পাগলের মতো হাত বুলিয়ে চুমু খেতে লাগলাম। ফুপিয়ে ফুপিয়ে কান্না তো আছেই। পাশে একজন ডাক্তার ছিলেন, তাকে ডাকলাম জোরে। কাছে আসলে অনুরোধ করলাম, প্লিজ আরেকবার চেক করে দেখুন না, হয়তো বেঁচে আছে। ডাক্তার না বলেনি, আমার কথা মতো দেখলেন। 2 বার চেক করলেন। তিনি বললেন বাচ্চা আর নেই। আপনার জন্য আবারও দেখলাম, মন খারাপ করবেন না, আল্লাহর ইচ্ছেতেই সব হয়। মা জোরে জোরে কাঁপছেন। হাসপাতালের অনেক মানুষ জড়ো হয়ে গেছে মায়ের কাছে। আমি বাবুর পায়ের কাছে মাথা নুয়ে আমার ঠোঁট জোড়া তার পায়ে লাগিয়ে বসে আছি। চোখের পানিতে আমার বুক ভিজে গিয়ে সিটে পড়ছে। মহিলারা আমাকে বোঝাতে লাগলো, ছোট বাচ্চা মারা যাওয়া ভালো, কিয়ামতের দিন সুপারিশ করে মা বাবাকে জান্নাতে নেবে। তোমার ভাগ্য ভালো, তাই আল্লাহ তোমার বাচ্চাকে ওনার কাছে নিয়ে গেছেন। কারো কোনো কথা আমাকে স্পর্শ করছে না। আমার ভিতরে যে অদ্ভুত ব্যথা হচ্ছে, সেটা আল্লাহ ছাড়া কেউই টের পাবে না। বাচ্চাকে বাড়ি নিয়ে যাবে। আমি বললাম আমার কোলে দাও। বাড়ি পৌঁছানোর আগে অবধি সে আমার কোলে থাকুক। নার্স বলল আপনার শরীর ভালো না, ট্রিটমেন্ট চলছে, আপনাকে হাসপাতালে থাকতে হবে। আমি কারো কথা শুনিনি। মাকে বললাম দরকার হলে পরে আসবো, তবু আজ থাকবো না হাসপাতালে। মরলে মরবো, তাও থাকবো না। বাবা ভাই মিলে আমার ওষুধ নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়ি চললাম। সারা রাস্তা ছেলেকে আমার কোলেই রাখলাম, বুকের সাথে বুক জড়িয়ে রাখলাম, চুমু খেলাম। গাড়ি থেকে নামলে মা বললেন আমার কাছে একটু দে সুমাইয়া, আমি একটু সোনাটারে বুকে জড়িয়ে ধরে রাখি। আমার সাথে যে গতকাল রাত থেকে এত কিছু হয়েছে তা নিশানের বাড়ির কেউই জানে না। রাগে আমাদের বাড়ির কেউ তাদেরকে জানায়নি। অবশেষে হয়তো ভাবি জানিয়েছেন বাচ্চার খবর। শাশুড়ি, ননদ, শ্বশুর সহ আরও কয়েকজন আসছেন ওখান থেকে। শ্বশুর একবার বলেছিলেন আমাদের বংশের ছেলে আমাদের বাড়ি নিয়ে কবর দেই। কথাটা শুনেই আমার সারা শরীরে আগুন ধরে গেল।
গলা উঁচু করে বললাম, ও আমার ছেলে, আমার পেট থেকে হয়েছে, এটাই ওর বড় পরিচয়। ওর কোনো বাবা নেই, বাবার বাড়ির কেউ নেই। আমার ছেলের কবর আমার বাবার বাড়িতেই হবে, আমার চোখের সামনে থাকবে, এটাই শেষ কথা। তারা কেউ আর কিছু বলেনি, চুপ থাকলেন। শাশুড়ি আমার কাছে অনুনয় করলেন, অনেক দুঃখ প্রকাশ করলেন, কাঁদলেন। ছেলের জন্য তো আর তাকে বা তার পরিবারের অন্য কাউকে দোষ দিতে পারি না। ছেলের কবর দেওয়া হলো। হাসপাতাল থেকে বাড়ি এনে কবর দেওয়া পর্যন্ত আমি স্বাভাবিক ছিলাম, কান্না করিনি। কিন্তু যখন তাকে কবর দিয়ে সবাই বাড়ি আসলো, তখন আকাশ গাছগাছালি ভেঙে প্রচুর বৃষ্টি নামলো। চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল। আমার চোখ ঝাপসা হয়ে এলো, সব খালি খালি লাগতে শুরু করলো। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম, যাকে কোলে পিঠে করে আদরে মানুষ করতাম, হেসে খেলে দিন যেত, সে আজ আমার কাছে নেই। একটা বিড়াল পুষলেও তার প্রতি মানুষের মায়া হয়, আর তাকে আমি 9টা মাস কষ্টে যন্ত্রণায় গর্বে বড় করলাম। সেই মানেই কাজ আমার পেটে নেই। বড্ড খালি খালি লাগে পেটটা। পেটের চারপাশে হাত বুলিয়ে এক হাত শক্ত করে ধরে মুখে ওড়না গুজে চিৎকার করতে লাগলাম। এত অসহায় আমি নিজেকে কখনো অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল, কেন আমাকে আল্লাহ নিয়ে নিলেন না? আমি কিভাবে বেঁচে থাকবো সামনে? এই এত কষ্টের দিন আমি কিভাবে পার করব? আমাকে পরদিন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অনেক দিন থাকার কথা থাকলেও দিন কমিয়ে নিয়ে আসি। বলি বাসায় ভালোভাবে ট্রিটমেন্ট করব। বাসায় থাকার মূল কারণ, বাড়ির পশ্চিম দিকে আমার ছেলের কবর। আমি সেটা রোজ কয়েকবার দেখি। রোজ রাতে তার জন্য আমি কাঁদি। নিশানের প্রতি এমন ঘৃণা জন্মেছে যে তা ভাষায় প্রকাশ করার মতো না। জানোয়ারটাকে সামনে পেলে জ্যান্ত মেরে ফেলতাম আমি। আস্ত এক খুনি সে। তাকে পুলিশে ধরিয়ে শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। অমানুষটার জন্য আজ আমার বাচ্চা আমার কাছে নেই। তার কথা তো বলাই হয়নি। আমার ছেলে মারা যাওয়ার পরদিন তার সমস্ত তথ্য জানা গেল। কক্সবাজারের একটা হোস্টেলে উঠেছিল মেয়েটাকে নিয়ে। অলরেডি বিয়ে করেছে তারা। মেয়েটার বাড়ি তার আর আমার বাড়ির ধারে কাছেই। তাদের সম্পর্ক নাকি বিয়ের আগে থেকেই ছিল, বিচ্ছেদ হয়েছিল মাঝখানে। তাই পরিবারের কথা মতো বিয়ে করেছিল। অবশেষে একজন আরেকজনকে ছাড়া থাকতে না পেরে বিয়ে করেছে। মেয়েটার প্রতিও রাগ হলো প্রচুর। যদি হাতের সামনে পাই তাকেও শেষ করে দেব আমি। তোদের এত ভালোবাসা কোথায় থাকে রে? কি সুন্দর করে তোরা মানুষকে শেষ করে ফেলিস। এজন্যই হয়তো বলে মেয়েরাই মেয়েদের প্রধান শত্রু। জানে সে একজন বিবাহিত, তবুও তাকে কি করে বিয়ে করে? যতই আগে প্রেমে হোক না কেন, নষ্টা মেয়ে কোথাকারের জানি। দুদিনের মধ্যেই চাচা তাদেরকে গ্রেপ্তার করেন। একজন বউকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। এর জন্য নিশানের 1 বছর জেল আর টাকা জরিমানা করা হয়। আমার পক্ষ থেকে ডিভোর্স পেপারও পাঠিয়ে দেওয়া হয়। যেদিন তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়, সেদিন ভাবি মাকে সঙ্গে নিয়ে আমিও যাই, চাচা, বাবা আর ভাইয়ের সঙ্গে। পুলিশ অফিসারকে বলি, আমার একটু কথা আছে, একটু দাঁড় করান ওদের। চাচা থামাতে বললে অফিসার থামিয়ে দিলেন। নিশান এক পলক আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মেয়েটা মাটির দিকে তাকিয়ে থাকে। আমি পায়ের জুতা খুলে 2 হাতে দুজনকে এলো পাথারি মারতে থাকি। ভাবি আমাকে টেনে সরান। আমি চিৎকার করে বলি, চাচা, ওদের অতটুকু শাস্তি দিবেন যতটুকু আমি পাচ্ছি। আমার কাছ থেকে আমার বাচ্চাকে কেড়ে নেওয়ার শাস্তিটাও দেবেন। যন্ত্রণা দিতে দিতে দুজনকে আস্ত মেরে ফেলবেন। আদালতে মেয়েটার বিচার হবে না জানি, ওরে আমার কাছে ছেড়ে দিন। থাপ্পড় আর লাথি দিতে দিতে শেষ করে ফেলবো আমি। ভাবি টেনে আমাকে সরান। হাঁপাতে থাকি আমি, জোরে নিঃশ্বাস নেই। দিন মাস গড়িয়ে যায়। আমার ক্ষত ধীরে ধীরে সারতে থাকে। না, নিশানের জন্য আমার খারাপ লাগে না, কখনো আমার কলিজা কাঁদে না। কাঁদে আমার বাচ্চার জন্য। হয়তো নিশানের জন্য আমার অনেক কষ্ট হতো যদি আমার বাচ্চা মারা না যেত। যার কারণে আমার সব শেষ। সে আমার কাছে আস্ত একটা জানোয়ার। এর থেকে বড় পরিচয় আর কিচ্ছু নেই তার। আগের চঞ্চল আমি দিন দিন চুপচাপ গম্ভীর হয়ে যাচ্ছি। কারোর সঙ্গে বেশি কথা বলি না, আগের মতো হাসি না। একজন বেঈমান আমার সব কেড়ে নিয়েছে। এখনও সে জেলে। মেয়েটা কই জানি না, তাদের তালাক হয়নি, এতটুকু জানি। সাদা শেষ হবে, বের হবে, দুটো মিলে সংসার করবে, করুক, আমার কিছু যায় আসে না। আমি তার কোনো খবর রাখি না। তবু হঠাৎ হঠাৎ মনের বিরুদ্ধে গিয়ে মনে হয়, সে কেন আমার সঙ্গে এমন করলো? সে তো বহুবার বলেছে আমাকে ভালোবাসে, আগলে রেখেছে, কেয়ার
করেছে, তবে এত যত্ন করে কিভাবে মানুষকে ঠকাতে পারে আমার কোনো হিসাবই মেলে না। জীবনের এত কঠিন সময় পার করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। ধুকে ধুকে মরছি রোজ। নতুন করে বাঁচতে চাই, আগের আমি হতে চাই, হাসি খুশি দিন ফিরে পেতে চাই। হুট করে একদিন সিদ্ধান্ত নিলাম এ শহরে আর থাকবো না, বাংলাদেশেও না। পাড়ি জমাবো এবার 7 সমুদ্রের ওপারে। ফ্রান্সের প্যারিসে আমার বড় বোন, তার মেয়ে আর তার জামাই থাকে। দুলাভাইয়ের নিজস্ব ব্যবসা আছে সেখানে, আমি সেখানে যাব। ভিন্ন জায়গায় গেলে হয়তো আমার আগের আমিকে একটু হলেও খুঁজে পাবো। নতুন করে সব পিছনে ফেলে বাঁচতে পারবো। নিশান আমাকে ঠকিয়ে দিব্যি বেঁচে থাকতে পারলে আমি কেন ঠকে গিয়ে ঘুরে দাঁড়াতে পারবো না? অবশ্যই পারবো, পারতেই হবে আমাকে। পাসপোর্ট অলরেডি আগে থেকে করা আছে আমার। বাবাকে বললাম আমার সব কিছু রেডি করো, আপুর সঙ্গে কথা বলো, আমি প্যারিসে যাব। দয়া করে কেউ বাধা দিও না, আমাকে নতুন করে বাঁচতে সাহায্য করো। আপা আর দুলাভাইয়ের মাধ্যমে লং স্টে ভিসা হয় আমার। হাতে পাওয়ার 1 মাসের মধ্যেই ফ্রান্সে পা রাখি। সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে জব নেই দুলাভাইয়ের মাধ্যমে। মূলত সবসময় কাজের মধ্যে ব্যয় করতে চাই। ঘটে যাওয়া ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে, আর পড়লেও যেন তার প্রভাব তেমন না পড়ে। সব ফোকাস যেন কাজেই থাকে। সময়টা ভালোই কাটছিল। ভালো সময়কে আরও ভালো রূপ দিতে আমার জীবনে একজনের আগমন হলো। সেও ওখানে একটা কোম্পানিতে জব করে। আমাকে কফি শপে দেখে একদিন, তারপর পরপর 1 সপ্তাহ একই কফি শপে আসে। আমাকে একদিন ডেকে বলে আমাকে বিয়ে করবেন। আচমকা এমন কথায় আমি তাজ্জব বনে গেলাম। রাগও হলো কিঞ্চিত। পুরুষদের প্রতি নিজের অজান্তেই কেন জানি একটা রাগ চলে আসছিল ভিতর থেকে। তাই কোনো ছেলের এত মাখামাখি কথাবার্তা একদম অসহ্য লাগে আমার। কিন্তু ছেলেটা রোজ আসতে লাগলো কফি শপে। এক দৃষ্টিতে দেখতে থাকে আমাকে। অস্বস্তি ফিল হয় আমার। সহ্য করতে না পেরে সরাসরি একদিন বলেই দিলাম, আপনি কফি খেতে আসেন নাকি মেয়েদের দেখতে আসেন? সে একগাল হেসে বলল, আপনাকে দেখতে আসি। কোনো সমস্যা? ফিরে কিছু বলার না পেয়ে সেখান থেকে সরে যাই। দুলাভাই আর আপাকে বিষয়টা জানাই। দুলাভাই সরাসরি তার সাথে কথা বলেন, আমাকে ডিস্টার্ব করতে না বলেন। সে দুলাভাইকে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিয়ের কথা শুনে দুলাভাই আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলে। সে তাও আমাকেই বিয়ে করতে চায়। দুলাভাই আর আপার সাথে তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, কিন্তু আমি তখনও তাকে এড়িয়ে চলি। নতুন করে কোনো পুরুষের সাথে নিজেকে আর জড়াতে চাচ্ছিলাম না। কফি শপে আসা যাওয়া সে কমিয়ে দিল। সপ্তাহে 2 দিন আসে। তার যাতায়াত এখন বাসাতেই হয়। দুলাভাইয়ের সাথে ভালো বন্ধুত্ব, তাই আমি তেমন সামনে পড়ি না। সে দুলাভাইয়ের বাসার পাশেই বাসা নেয়। এক সকালবেলা হাঁটতে বের হয়েছি। খোলা বাতাসে নিরিবিলি রাস্তায় হাঁটছি। দূরে ছেলেমেয়েরা জগিং করছে। গাছের ডালে 2টো পাখি টুকটাক করছে। সে জায়গায় থেমে গিয়ে অবাক চোখে তাদের দেখছি। কি যে সুন্দর লাগছে দেখতে। জোড়ায় জোড়ায় সবাইকে ভালো লাগে। কথাটা শুনে চমকে গেলাম আমি। খানিক ভয়ও পেলাম। বুকে থুথু দিয়ে পিছনে ফিরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম। 2 হাত মুষ্টিবদ্ধ করে একগাল হেসে দাঁড়িয়ে আছে ওই লোকটা। নামটা তার রোশান। দুলাভাইয়ের কাছ থেকে শুনেছি। আমার আনইজি ফিল হচ্ছে। এত সকালে এই লোক এখানে? রাস্তা প্রায় ফাঁকা। সে কি আমাকে ফলো করছিল? হেঁচকে উঠল আমার। শক্ত হয়ে বললাম, আপনি আমার পেছন পেছন আসছেন কেন? কবে ছাড়বেন এসব পাগলামি? ক্লিয়ার কথা শোনেন, কোনো অনুভূতি নেই আমার। আমি আপনার সাথে কখনো প্রেমে জড়াবো না। দয়া করে আমার পিছু ছাড়েন। আপনি এরকম করলে আমি বিব্রত বোধ করি। আমি তো প্রেম করতে চাই না, বিয়ে করতে চাই। বিয়ের পর প্রেম করব। একজনের কাছে ঠকেছ বলল অন্যজনকে শাস্তি কেন দিবে? আমি তোমাকে চাই। চাই মানে চাই। তুমি আমার না হলে আমি নিজেকে শেষ করে দেব। প্রচণ্ড বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালাম তার দিকে। পাগল হইছেন? হ্যাঁ, পাগলই। তারপর সে মুখ মলিন করে বলল, দয়া করে মেনে নাও। আজ কতদিন ধরে তোমাকে চেয়ে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। আমার খুব কষ্ট হয়। একবার আমার হয়ে দেখো, কত ভালো রাখি তোমায়। দুঃখ কোনোদিন তোমাকে ছুঁতেও পারবে না। প্লিজ সুমাইয়া, মেনে নাও। আমি কোনো কথা না বলে চলে আসি। চলে আসলে কি হলো? তার কথাগুলো কানে বাজছিল খুব। যতই বলি পুরুষের প্রতি আগ্রহ উঠে গেছে, তবু আমার অবচেতন মন চায় কেউ আমাকে ভালোবাসুক, যত্ন করুক, আগলে রাখুক, নতুন করে হাসি খুশি থাকতে শেখাক। ভালো থাকতে কে না চায়? আমিও চাই, শুধু বিশ্বাস করতে কষ্ট হয়। তার প্রতি আস্তে আস্তে ফিলিংস আসতে শুরু করে, তবু তাড়াতাড়ি পাত্তা দেয় না। সেও পিছু হাঁটে না, সেই এনার্জি নিয়ে আমাকে চাইতে থাকে। আপা অনেক বুঝালো আমায়,
মাকে ফোন দিয়ে বলল আমাকে বুঝাতে, সবাই বুঝালেন আমাকে। এভাবে চলতে চলতে এক সময় আমিও সায় দেই। ভাবলাম নতুন করে আরেকবার সুন্দরভাবে বাঁচার চেষ্টা করেই দেখি, হয়তো সুখ আসবে। সবাই তো আর ঠকায় না। তার পরিবারে খোঁজ নিলেন দুলাভাই, বলল মা বাবা কেউ নেই, শুধু একটা বোন আছে, তাও বিবাহিত। তার সাথে সেও কথা বলিয়ে দিল। তার দেশের বাড়ি সিলেটে, আর আমার দেশের বাড়ি বরিশাল, অনেক দূর। ছেলেকে দেখে সবার ভালো লেগেছে। আপা দুলাভাইয়ের ভিতরে সে ততদিন অনেক জায়গা করে নিয়েছে, তাই তাকে বিশ্বাস করে বোনের সাথে ফোনে কথা বলে সব ঠিক করা হলো। বাড়িতে আর যায়নি কেউ। বিয়ে হলো প্যারিসে, ছোট্ট আয়োজনে বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের পরবর্তী সময় এত সুন্দরভাবে কাটতে লাগলো যে যা বলার বাইরে। সে এত মুগ্ধ হয়ে আমাকে দেখে আমারই লজ্জা লাগে। এত ভালোবাসে, এত কেয়ার করে, যা দেখে আমি অবাক হই। ভেতরে খুশিতে ভরে ওঠে। হাসি আর ভাবি মানুষটাকে ফিরিয়ে দিলে কত কিছু মিস করতাম। এত যত্ন, এত ভালোবাসা আর কোথায় পেতাম। সে আমাকে নিয়ে রোজ ছুটির দিন অনেক জায়গায় ঘুরে বেড়ায়। খুব ভালো গান গায় সে। আমার কোলে মাথা রেখে গান শোনায়। রাতে গান গেয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়ায়। সবসময় মনে হতো দুঃখের পরেই বোধহয় সুখ আসে। আমার কপালে এত সুখ, হাজার শুকরিয়া আল্লাহর দরবারে। দিন ভালো কাটে আমার, সময়ও ভালো যায়। রাজরানীর মতো আছি আমি। নিশানকে একটা বার দেখাতে ইচ্ছা হয়, বলতে ইচ্ছে করে দেখো, ছুঁড়ে ফেলে দিয়েছিলে আমায়। সেই আমাকেও কেউ যত্ন করে ভালোবাসছে, আমাকে গুরুত্ব দিচ্ছে। তুমি বেইমানি না করলে এত ভালোবাসা আমি কোথায় পেতাম? বছর খানেক পর সে দেশে ফিরতে চায়। আমি আসবো কিনা জিজ্ঞেস করলে আমি জানাই তুমি যাও, আমি আরও কয়েকদিন পরে আসব। সে দেশে আসে। আমার ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। তাকে ছাড়া কষ্ট হয়। তার সাথে না এসে ভুল করলাম, এমনটাই মনে হতে লাগলো। খারাপ লাগলো তখন খুব বেশি, যখন দেখলাম সে দেশে গিয়ে আমার সাথে কথা বলা কমিয়ে দিল। বলে দিনে একবার কিংবা দুবার, তাও খুব অল্প সময়। মন ছটফট করতে লাগলো আমার। আজে বাজে কত কিছু মনে আসতে লাগলো। তবু সে যখন কথা বলে তখন সব উদাও হয়ে যায়, কারণ খুব সুন্দর করে কথা বলে, যত্ন করে বলে। তার কথা শুনলেই আমি ফিল করি সে আমাকে কতটা ভালোবাসে। সময় কম দিচ্ছে কেন জিজ্ঞেস করলে বলে জমি নিয়ে মামলা চলছে, আরও কত কিছু, এজন্য সময় হচ্ছে না। দিন দিন সময় আরও কমতে থাকে। আমি ছটফট করতে থাকি মন খারাপে। একলা বিকেলে তাকে মনে পড়ে, কিন্তু চাইলেই পাই না। এসব পীড়া দিচ্ছিল খুব। আর সহ্য করতে না পেরে আপাকে বলি আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আর থাকবো না। নিশ্চয় রোশানের কিছু হয়েছে, নয়তো এমন করতো না আমার সাথে। সব কিছু ঠিক করে 1 মাসের ব্যবধানে বাড়ি আসি। রোশনকে জানাইনি যে আসছি। বাড়ি এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেই। মুগ্ধ হয়ে দেখি পুরো বাড়ি। ছেলের কবরের পাশে গিয়ে চুপচাপ খানিক সময় দাঁড়িয়ে থাকি। তার কবরে আমের আঁটি ফেলে রেখেছিলাম। সেই গাছটা অনেকটা বড় হয়েছে। বাতাসে গাছের ছোট ছোট পাতা আর ঘাসের পাতা নড়ছে। দেখতে খুব ভালো লাগছে। মুগ্ধ হয়ে দেখছি। পাতা নড়া দেখলে আমার মন পাড়ি দিয়ে দিচ্ছে ওই জগতে। যত দাঁড়িয়ে থাকবো তত মন মেজাজ আরো খারাপ হবে। তাই আর দাঁড়িয়ে না থেকে বাড়ি যাই। মা ভাবির সাথে এতদিনের জমা গল্প করি। ওই দিন রাতে জানাই রোশানকে আমি দেশে আসছি, তুমি এসে নিয়ে যাও আমাকে, নয়তো পুরো ঠিকানাটা দাও, ভাইয়াকে নিয়ে আসবো। সে বলল বাড়িতে মামলা চলছে, এটা শেষ হোক, তুমি এসো না, আমিই আসবো। মানলাম তার কথা। সে আসলো 2 দিন পর, থাকলো 1 সপ্তাহ। অনেক ঘুরলাম তাকে নিয়ে। বললাম বাড়ি কবে নিবা? বাড়ি যেতে চাই, নয়তো পরে ছুটি ফুরিয়ে যাবে। বলল শীঘ্রই নেব, এটা সমাধান হোক জানিয়ে দেব। আমাকে যেতে হবে লক্ষ্মীটি, বুঝতেই পারছো কত ঝামেলা বাড়িতে। সব ঠিক করে তোমাকে এসে নিয়ে যাব, ঘুরবো কয়েকদিন। তার কথায় আচ্ছা বললাম। তবু জানি না কেন ভিতরে একটা খটকা লেগেই থাকলো। তার দেশে আসার পর থেকেই আমার এমন লাগছে, মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে। তার জেলা উপজেলা সব জানি, কখনো যাওয়া হয়নি ওখানে, তাই ক্লিয়ারলি অত চিনি না। সাহস করে বসলাম ওখানে যাব, তাকে না জানিয়ে যাব। ছোট বাইকে নিয়ে সিলেটের নাইটের গাড়িতে উঠলাম। ভাবলাম সিলেটে নেমে তার কাছে কল দিয়ে সারপ্রাইজ দেব, আর কোন গ্রামে বাড়ি সেটাও জানবো। পরবর্তী পর্ব শুনতে চাইলে কমেন্টে জানান, এবং পরবর্তী পর্ব সবার আগে শুনতে চাইলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল বরিজ ড্রিমে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।